পশ্চিম দিকে দৌড়ে ইয়া ওই হুন্ডা দুইটা ছিল, দুইটা লাভ দেওয়া। হুন্ডার মধ্যে আর একটা লোক বসা ছিল, ওই সাইডে একটা হুন্ডা ছিল, হুন্ডা উঠে তারা গেছে। তারা ভাড়াটিয়া খুনি হিসাবে এই তিনজন রুবেল এবং 2 রাসেল তারা চুক্তিবদ্ধ হয়। যে লোকগুলি যে অনার্থক জেলকা একদম হুদা। রুবেল যে ছেলেটা নম্বর একটা ভদ্র একটা ছেলে, সেই ছেলেকে যে যখন তাকে এই মামলায় দেওয়া হলো আমরা নিজেরাই ঠান্ডা। টোটালি একটা পলিটিক্যাল রাজনৈতিক একটা মামলা, এরা টোটালি কেউ জড়িত না। ইতালিয়ান নাগরিক সেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 2015 সালে। ঘটনার 1 বছর পর 2016 সালের জুন মাসে 7 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। এরপর কেটে গেছে আরও 9টি বছর। এই লম্বা সময়ে মামলার অগ্রগতি বলতে সাক্ষ্য গ্রহণ, যা এখনও চলছে। অভিযোগপত্রে দেয়া 70 সাক্ষীর 40 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মাত্র। বিপরীতে গ্রেপ্তার 5 আসামির একজন এম এ মতিন জামিনে মুক্ত হলেও বাকি 4 জন মোহাম্মদ রাসেল চৌধুরী, মিনহাজুল আরিফিন রাসেল, তামজিদ আহমেদ রুবেল ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন 1 দশক ধরে কারাবন্দী। 5 আগস্ট পট পরিবর্তনের পর বড় ভাই খ্যাত মামলার প্রধান আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুম দেশে ফিরেছেন, চালাচ্ছেন রাজনৈতিক কার্যক্রম। তাভেল্লা হত্যা মামলায় জামিন শুনানিতে ছোট ভাই এম এ মতিনকে সাথে নিয়ে আদালতে বিএনপি নেতা এম এ কাইয়ুম, সাথে উপস্থিত অন্য আসামির স্বজনরাও। ঘণ্টাখানেক বাদে জানা গেল মামলার বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন আদালত। যেহেতু এটা একটা হাইলি মোটিভেটেড পলিটিক্যাল কেস, রাজনৈতিক মামলা, সেটা চার্জশিটের মধ্যেই বলা আছে এবং আমরা সেটা জজ সাহেবকে পড়ে শুনিয়েছি। শোনাবার পরে জজ সাহেব বলেছেন উনি নথির প্রত্যেকটা সাক্ষী পর্যালোচনা করে এবং যে আইও যে সাক্ষী, যে আমরা যাকে বলেছি যে এই নাটক সাজাবার পিছনে যে আইওর সাক্ষী চলছে, সেই আইওর সাক্ষী উনি পর্যালোচনা করে উনি আদেশ প্রদান করবেন। আশা করি এই 9 বছর ধরে যারা নিরপরাধ জেলে রয়েছেন এবং সাফার করতেছেন বিএনপির কালারে, তাদেরকে আমি আশা করি যে বিজ্ঞ আদালত আজকে হয়তো বেল কনসিডার করবেন বলে আমি আশা করি। দিন শেষে কারাবন্দী 4 আসামির বিষয়ে কোনো সুখবর মেলেনি। শূন্য হাতেই বাড়ি ফিরতে হলো স্বজনদের। সেজারে তাভেল্লা হত্যা মামলার আসামিরা দোষী নাকি নির্দোষ, সেই সিদ্ধান্ত আদালতের। তবে এই হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ কতটা পেশাদারিত্বের পরিচয় দিয়েছে, এই বিষয়ে কথা বলতে আমরা আবারও মুখোমুখি হই আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের, যিনি বিবাদী পক্ষের হয়ে মামলাটি দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন। বক্তব্যের শুরুতেই ধাক্কা খাওয়ার মতো একটা অভিযোগ করলেন এই আইনজীবী, তুলে ধরলেন নানান যুক্তিও। প্রসিকিউশন অনুসারে যেখানে মারা গিয়েছে বা গুলিবিদ্ধ হয়েছে, আসলে সেইখানে সে আসলে গুলিবিদ্ধ হয় নাই। তার একটা কারণ বলি, কারণ পুলিশ সঙ্গে সঙ্গে ওইখানে ক্রাইম সিন হিসেবে তারা ওই যে ক্রাইম সিন যে আইডেন্টিফাই করে, ওইখান থেকে কিন্তু কোনো আলামত সংগ্রহ করে নাই, নাম্বার 1। নাম্বার 2, ওইখান থেকে যখন ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেল যে সিএনজিতে, সেই সিএনজি অথবা যে নিয়ে গিয়েছে তার গায়ের রক্তমাখা কোনো কাপড় অথবা রক্তমাখা কোনো মাটি, ওই জায়গার বালু সহ হোয়াট এভার জেরায় আসছে, রেকর্ডে আসছে যে এই সিএনজি চালকের কোনো হদিস তারা রাখে নাই, বা যে নিয়ে গিয়েছে সিএনজিতে করে তার রক্তমাখা কাপড় পর্যন্ত তারা জব্দ করেনি। ব্যারিস্টার ফখরুলের কথার সত্যতা মেলে ওই সময়ে ধারণ করা ক্রাইম সিনের ছবিতেও। 3টি বুলেটের আঘাতে সেজারে তাভেল্লার মৃত্যু হলেও ঘটনাস্থলে রক্তের ছিটে ফোঁটাও দেখা যায়নি। শুধু তাই নয়,
হত্যাকাণ্ডের সময় প্রায় ঘণ্টাখানেক বিচ্ছিন্ন ছিল বিদ্যুৎ সংযোগও, যা গুলশানের মতো কূটনীতিক পাড়ায় অস্বাভাবিকই বলা যায়। লাইটটা সবসময় চলে, আজকে লাইটটা নিবানো ছিল। এই লাইটটি মনে করেন মাগরিবের আজানের আগে লাইটটি জ্বলে, আজকে লাইটটা বন্ধ ছিল। আর যেখানে ঘটনাটা হয়েছে সেখানেও লাইটটা নিবানো ছিল, অন্ধকার। এমন অনেক অসঙ্গতিই মামলার তদন্তে আনা হয়নি, এমন অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। তিনি বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করতে না পেরে লোক দেখানো তদন্তে ফাঁসানো হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে, ওনারা বলেছে 5 জন কি 6 জন আছে। তো 164 তো সবসময় পুলিশে নিজেরাই রেকর্ড করে। তো এক জায়গায় রেকর্ড করেছে যে হ্যাঁ আমরা আসামি দেখিলে চিনিব। আসামি দেখিলে চিনিব যদি হয়, তাহলে একজন আসামিকেও তো ওনারা টিআই প্যারেড করার নেই। অথবা এই যে 40 জনের মধ্যে 2 জন আইও বাদে কোনো সাক্ষী যারা ডকে উপস্থিত, এম এ কাইয়ুম সাহেবের যে ভাই এম এ মতিনও তো উপস্থিত, সঙ্গে অন্য 4 জন, একজনেও তো শনাক্ত করে নাই যে উনি থাকতে পারে বা উনি ছিল এখানে, একজনেও শনাক্ত করতে পারেনি। তাভেল্লা হত্যাকাণ্ডে সবচেয়ে লম্বা সময় ধরে তদন্ত করেছেন পুলিশ পরিদর্শক জেহাদ হোসেন। আদালতে কয়েক দফা সাক্ষ্য দিয়েছেন ঠিকই, তবে তার তদন্ত আর সাক্ষ্যে ব্যাপক গরমিল ছিল, এমনটি জানালেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। আইও স্বীকার করেছে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষদর্শী সাক্ষী নাই। সিসিটিভি ফুটেজ তারা সেখান থেকে শনাক্ত করতে পারে নাই। 120টা ক্যামেরা দিয়ে গুলশান আবৃত, তার যে হার্ড ডিস্ক, সে হার্ড ডিস্ক তারা উদ্ধার করে নাই। তারা 7টা স্টিল ফটোগ্রাফ কোথা থেকে জোগাড় করেছে, জোগাড় করে বলেছে যে এর মধ্যে একটা থাকতে পারে, একজনের নাম উল্লেখ করে বলেছে। আমরা যখন জিজ্ঞাসা করেছি ওনার নাম আপনি পেলেন কোথায়, তো বলেছে ডিবি অফিস থেকে ফটোর পিছনে তার নামটা লিখে দিয়েছে। যে মোটরসাইকেলটি ব্যবহার করছে বলে তারা দাবি করে, সেই মোটরসাইকেলটি তারা উদ্ধার করেছে। উদ্ধার করে সেই মোটরসাইকেলটি যখন আবার ফরেনজিকে পাঠিয়েছে, তখন বলেছে না, আপনারা যে ফটো দিয়েছেন তার সঙ্গে মোটরসাইকেলের কোনো মিল নেই। এই আইনজীবী জানান, তার মক্কেলদের আটক করে প্রায় 2 সপ্তাহ গুম করে রাখা হয়েছিল। এই সময়ে তাভেল্লা হত্যায় স্বীকারোক্তি আদায়ে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। যে 4 জন 164 স্টেটমেন্ট যে দিয়েছে, তারা কিন্তু তাদের 164 স্টেটমেন্ট প্রত্যাহারের দরখাস্তে সকলেই বলেছে যে তাদেরকে 12 তারিখে তুলে নিয়ে গিয়েছে। অর্থাৎ 12 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তারা সবাই গুম অবস্থায় ছিল। আমার মনে হয় ভাঙ্গারি সোহেলও একই সঙ্গে তাদের সঙ্গে ছিল। পুলিশ যদি ভাঙ্গারি সোহেলকে আটক করেই থাকে, তাহলে অভিযোগপত্রে পলাতক দেখালো কেন? আর 9 বছরেও কেন তাকে গ্রেপ্তার দেখায়নি পুলিশ? উত্তর নিয়ে ফিরছে একটা বিরতির পর। মোহাম্মদ সোহেল ওরফে ভাঙ্গারি সোহেল সেজারে তাভেল্লা হত্যা মামলার একমাত্র পলাতক আসামি। অভিযোগপত্রের ঠিকানা ধরে তার খোঁজে মধ্যবাড্ডার ব্যাপারী পাড়ায় টিম সার্চলাইট। অনেক খোঁজাখুঁজির পর 810 নম্বর প্লট পাওয়া গেল। এই প্লট ভাঙ্গারি সোহেলের পৈতৃক সম্পত্তি, কিন্তু বাড়িতে কেউ নেই। দীর্ঘদিন হলো ভাঙ্গারি সোহেল কিংবা তার পরিবারের কেউ এই বাসায় থাকেন না। স্থানীয় বাসিন্দারা জানালেন কিভাবে তার নাম হলো ভাঙ্গারি সোহেল। সে আপনারই করতো এখানে পুরান বাড়িঘর, কিন্তু যেমন যে বাড়িঘর বেচলে না, টিন মিন বেচে, যে ইটা বেচে, এইসব ঠিকাদারি কাজ করতো। অনেক বছর হলো সোহেলকে এলাকায় দেখা যায়নি। লোকমুখে জানা গেল 2015 সালে তাভেল্লা হত্যাকাণ্ডের কয়েকদিনের মাথায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করে উনি পুলিশে ধরে লেগে গেছে, অনেক আগের ঘটনা। পুলিশ নিয়ে গেছে, এটা সত্য? পুলিশ নিয়ে গেছে না, ডিবি নিয়ে গেছে না, র্যাব নিয়ে গেছে তা বলতে পারি না, কিন্তু শুনছি যে পুলিশ ধরে লেগে গেছে। পাশের এই বৃদ্ধ দোকানদার নিজেকে সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করলেন। জানালেন তার চায়ের দোকানের সামনে থেকেই সাদা পোশাকের একদল পুলিশ সোহেলকে উঠিয়ে নিয়ে গেছে। এই কোলাতে পুলিশে ধরে নিছেন। আপনি দেখছেন? আমি দেখছি, এবং এই
পরে যে নিচে এরপরে আর সোহেলের খবর নেই। ওই ঘটনার পর থেকেই এলাকা ছাড়া সোহেলের পরিবার। মাকে নিয়ে অন্য দুই ভাই কোথায় বসত করেছেন সেই ঠিকানাও কারো জানা নেই। তবে তার দুই ফুপুর সন্ধান মিলল। দক্ষিণ বাড্ডা বাজার সংলগ্ন এই ভবনে সোহেলের দুই ফুপু বাসা ভাড়া নিয়ে থাকেন। বাসার নিচেই বড় ফুপুকে পাওয়া গেল। সোহেল কোথায় আছেন জানতে চাইলে ভয়ঙ্কর এক তথ্য দিলেন। কে মারছে? পুলিশেরা। কিভাবে? আমি তো সঠিক করতে পারি না, আমি তো অসুখ মানুষ। আমার ওই বোনে বলতে আরে ভালো। ভবনের সিঁড়ি বেয়ে 4 তলায় উঠতেই সোহেলের আরেক ফুপু আয়েশা বেগমের দেখা মিলল। নতুন করে কোনো ঝামেলায় পড়তে পারেন এই ভয়ে আমাদের এড়াতে চাইলেন ঠিকই। তবে পুলিশের হাতে সোহেলের আটকের বিষয়টি নিশ্চিত করলেন। শুধু তাই নয়, ডিবি অফিসে পুলিশি নির্যাতনে তার মৃত্যুর বিষয়টিও স্বীকার করলেন। আপনার ভাতিজা সোহেল কোথায় আছে এখন? সোহেলকে মাইরা ফেলাইছে। এটা রাসেলও বলছে, রাসেলের মাও বলছে। আমাদের কথা হয়েছে, আমার যেহেতু ভাইস্তাটা নাই কেন, আমরা কোনো বিচার আচার কিচ্ছু জানি। কার কাছে বিচার চাইব? সরকার আছে দেশে এখন? আছে না, কোনো সরকার নাই এখন। এখন আমরা বিচারটা চাই না। ভাই আপনারা আসছেন, চলে যান, আমরা কোনো দিন না। আয়েশা বেগম আর কথা বাড়ালেন না। তবে বিদায় দেওয়ার আগে সোহেলের ভাই জনিকে মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেন, কিন্তু তিনিও ক্যামেরায় সাক্ষাৎকার দিতে রাজি হলেন না। যা যা হয়ে গেছে এটা তো আর ফিরে পাওয়া যাবে না, বুঝলেন? এটা হয়ে গেছে। আমি এখন আম্মা এখানে যেহেতু জীবিত যতদিন থাকে একসাথে আর কি ভালো লাগতেছে। এখন আবার একটা শট খাইলে আবার একটা সমস্যা দেখা দিতে পারে। বলার অপেক্ষা রাখে না কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভাঙারি সোহেলের পুরো পরিবার। ভাইয়ের খোঁজ তো দূরে থাক, উল্টো তাদেরই লুকিয়ে থাকতে হয়েছে দীর্ঘ 10টি বছর। তবে আমরাও হাল ছাড়তে রাজি নই। ভাঙারি সোহেলের রহস্য জট খুলতেই চাই। ফিরছে আরও একটা বিরতির পর। মোহাম্মদ সোহেল ওরফে ভাঙারি সোহেলের ফুপু আয়েশা বেগমের দেয়া তথ্য যাচাই করতে আবারও রাসেল চৌধুরীর মা আফরোজা আক্তার আফার কাছে টিম সার্চলাইট। সোহেলের মৃত্যুর খবরটি তিনি জেনেছেন কারাগারে থাকা সন্তানের কাছ থেকে। বলছে যে আম্মা আমার সামনে ও যে টর্চার করছে, আমার কাছে একটু পানি চাইছিল, আমি একটু পানি দিতে পারিনি আম্মা। হ্যাঁ, পানি পানি করে অনেক করছে, তারপরে ওই জায়গায় মারা গেছে। তারপরে তার কইতে ওরাও তো আর কইতে পারবো না, আমরা আর কি কইতে পারবো। তাভেল্লা হত্যাকাণ্ডে আসামিদের স্বীকারোক্তি আদায়ে সোহেলের মৃত্যুকে যে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল জানাতে ভুললেন না সেই কথাও। কারাগারে থাকা রাসেল চৌধুরীর সাথে কিভাবে কথা বলা যায়, আইনের মারপ্যাচে তার নাগাল পাওয়া একরকম অসম্ভব ব্যাপার। তবে উপায় একটা বের করতেই হবে। সমস্যার কথা শুনে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আফরোজা আক্তার নিজেই। দিনক্ষণও জানিয়ে দিলেন আবার কবে আসতে হবে আমাদের। 8 দিন পর তৃতীয় দফায় রাসেল চৌধুরীর বাসায় টিম সার্চলাইট। মা আফরোজা আক্তারের সাথে মোবাইলে কথা বলবেন তাভেল্লা হত্যা মামলার আসামি রাসেল। এই সুযোগকেই কাজে লাগায় আমরা। ভাঙ্গারি সোহেল কি আসলে মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার চোখের সামনে মারা গেছে, আমার চোখের সামনে। কিভাবে? ঘন্টাখানিক মতো ঝুলায় মারার পরে নামায়া যখন শোয়ায় পাড়া দিচ্ছে, পাড়া দেওয়ার সাথে দুম বেরিয়ে গেছে। আমি ছিলাম, আমার ওই যে কেস পার্টনার রুবেল ছিল, রাসেল ছিল, এই 3 জনই ছিলাম আমরা। রাসেল রুবেল পায়ে অনেক মানে মালিশ করছে, কোনো কাম হয়নি। এই হত্যাকাণ্ডে জড়িত 3 পুলিশ কর্মকর্তার নামও জানালেন কারাবন্দী রাসেল চৌধুরী। এডিসি আসাদ, এডিসি মাহফুজ, এডিসি শাহজাহান, 3 এডিসি মিলে মনে করেন আমাদের, এবং সোহেলকে মারতে ওরা 3 জনই। ডিবি কার্যালয়ে নিজেদের উপর করা লোমহর্ষক নির্যাতনের বর্ণনাও দিলেন রাসেল চৌধুরী, যার ফলে ঘটনার সাথে জড়িত স্বীকার করে জবানবন্দি দিতে একরকম বাধ্যই করেছেন। একজন নিরপরাধ ব্যক্তিকে যদি পিটায় মেরে ফেলে, সেক্ষেত্রে নিজের যান বাঁচানোর জন্য তো মিথ্যা বলতেও খরচ, এটা কোরআনও আছে, তাই না?
তখন নিজের যান বাঁচানোর জন্য যেটা প্রয়োজন সেটাই করছি, যে তাদের কথা না শুনলে আমরা মনে করেন যে ওই মুহূর্তে আমাদের আরো 2-1 জন মারা যেতে পারতো, সেই জন্য বাধ্য হয়ে আছি। বাকি সবাই আমি নিজে বলার পরে ওরা সবাই 160 করছে। একটা বিদেশি এখানে মেরে ফেলে বিএনপি ক্ষমতায় চলে যাবে, ওইটা তো ওরা চিন্তা করে। আর হলো বিএনপিকে আরও বেশি কিভাবে ঝামেলার মধ্যে ফেলায় দৌড়ের উপর রাখা যায়, জাস্ট লাইক দিস আমি মনে করি। পুলিশ থেকে আদালত সব ক্ষেত্রেই অসহযোগিতা পেয়েছেন, এমনটাই দাবি করলেন তাফেল্লা হত্যাকাণ্ডের কথিত মাস্টারমাইন্ড এম এ কাইয়ুম। হাজারো বাধা, শুধু ধরেন যে যতটুকু আমরা নথিভুক্ত করতে পারছি এটা ধরেন যে মতিন ফিজিক্যালি সাহস করে থাকতে পারার কারণে, বলে এটা একটা মিথ্যা করে অনেক আগে ফাঁসি টাসি দিয়া এটা গল্পের অবসান করে দিতে পারত। একই ধরনের তথ্য দিলেন ব্যারিস্টার ফখরুল ইসলামও। তার অভিযোগ আরও গুরুতর। এই মামলায় আদালত সব সাক্ষী ঠিকমতো আমরা যখন জেরা করেছি সেই জেরা ঠিকমতো অনেক জায়গায় লিপিবদ্ধও করে নাই। যে একজন ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ যিনি রেকর্ড করছেন তিনি আমার কথা জিজ্ঞাসা করার পরে সাক্ষী যে উত্তর দিয়েছে সেই উত্তরটা ঠিকমতো রেকর্ড করেন নাই। ইভেন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করতে পারি নাই, এই নাই শব্দ সে লিখতে পর্যন্ত চায় নাই। এটা নিজেদের লজ্জার ব্যাপার। পূর্ব অপরাধের কোনো রেকর্ড নেই, অথচ হুট করে বনে গেলেন খুনের আসামি। যে কাজটি করতে গিয়ে পুলিশ তাদের নাম বিকৃত করেছে মিডিয়া ট্রায়ালও। যে 4 জন 164 করেছে বলেছে মেরেছে, দেখুন তাদের প্রিভিয়াস হিস্ট্রি, তারা একজনেও একটা কোনোদিন কোনো মামলায় আসামি ছিল না, তাদের নামও বিকৃত করেছে। সেটা তো করেছে ওই রং লাগাবার জন্য। ভাঙ্গারি সোহেল, শুটার রুবেল, কালা চাকির, মানে এইসব কোশ্চেন আমরা করেছি যে হাইকোর্টের আদেশ থাকার পরেও আপনারা এইসব কেন করেছেন। এই প্রশ্নের উত্তর হয়তো কোনো দিনও মিলবে না, কিন্তু যাদের যা ক্ষতি হয়েছে তা কি ফিরে পাবে? কাম্মা এলাকায় কোনদিন কি একটা থাপ্পড় দিলাম না, কি একটা মাস্তানি করলাম না, এই করলাম না, আজকে আমার বিশ্বের মধ্যে খুনি বানিয়ে সাইডে দিল। আর যারা নাকি খুন কইরা বাড্ডা দিয়ে বুক ফুলে হাঁটতেছে, আর আমি আজকে না কইরা বিশ্বের চোখে এলাকার মানুষ তো আমি জানি যে আমি কি করছি, কিন্তু বাইরের মানুষ তার জানে না, তারা তো সবাই জানতেছে আম্মা আমি খুনি। মনে রাখতে হবে, রাজনীতির বাহাসে যেন সত্য আড়াল না হয়ে যায়। মানুষ খুন হলে আইনে তার বিচারের বিধান রয়েছে অপরাধীকে কঠিন শাস্তি দেওয়ার। কিন্তু সত্যই যখন খুন হয় তার প্রতিকার পাওয়া মুশকিল। ঘাতককে চিহ্নিত না করা গেলে কিংবা ঘাতকের শাস্তি নিশ্চিত না হলে তৈরি হয় ভয়ের সংস্কৃতি, তৈরি হয় বিচার ব্যবস্থার উপর মানুষের অনাস্থা, যা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কোনোভাবেই কাম্য নয়। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।